আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তোমাদের রসায়নের ধারাবাহিক আলোচনায় আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায় শেষ করেছি, পর্যায় সারণীটা। তো আজকে আমরা শুরু করব নতুন অধ্যায়, এর পরের অধ্যায় পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন। তোমরা দেখছো পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। আসলে শুরুতে বন্ধন সম্পর্কে একটু বলতে হয়, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন আমার কাছে মনে হয় যে এটা রসায়নের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার ফার্স্ট প্রায়োরিটি আমি দিই সবসময় পর্যায় সারণীকে। পর্যায় সারণী হচ্ছে রসায়নের প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এর পরের স্থানটিকে এই বন্ধন অধ্যায়কে দেওয়া হয়েছে, যেটা আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। ঠিক আছে, এটা আমার মত অনুসারে বন্ধন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে যে পরিমাণ বেসিক আছে এবং যে পরিমাণ ব্যাখ্যা এখানে আছে সেটা অবশ্যই পরবর্তী পর্যায়ে অন্যান্য অধ্যায় পড়তে গেলে সেটা প্রয়োজন হয়। ঠিক আছে, অন্যান্য অধ্যায় পড়ার সময় সেটা এখানকার বেসিকগুলো সেখানে প্রয়োজন হয়। তো এই অধ্যায় পড়ার সময় অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে, মনোযোগে কোনো ঘাটতি দেওয়া যাবে না এবং বুঝে শুনে এই অধ্যায় পড়তে হবে। ঠিক আছে, এবং এটা একটা বড় অধ্যায়, এই অধ্যায়ে একটু সময় লাগবে। তো ইনশাল্লাহ আমরা ডিটেলস পড়ব এবং খুবই যত্ন সহকারে মনোযোগ সহকারে পড়ব। তো শুরুতে আমি প্রথমে জানবো যে আমরা রাসায়নিক বন্ধনটা কি। রাসায়নিক বন্ধনটা হচ্ছে যেমন এই যে একটা অণুসমূহের মধ্যে বন্ধন। একটা অণু একাধিক পরমাণু মিলেই তো একটা অণু হয়, বা দুই বা ততোধিক পরমাণু মিলে একটা অণু হয়। মৌলের ক্ষেত্রে সাধারণত দুইটা পরমাণু মিলে একটা অণু হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে তিনটা পরমাণু মিলে অণু হয়, যেমন ওজন। আচ্ছা, তো তাহলে সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়? বন্ধনের সংজ্ঞা তো দেওয়া যায় যে আকর্ষণ, এটা হলো কেমিক্যাল বন্ডের যে আকর্ষণ শক্তি দ্বারা একই মৌলের বা ভিন্ন মৌলের পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে কি করে? পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করে তাকে রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন বলে। তাহলে আমরা রাসায়নিক বন্ধন, যেমন এই যে অক্সিজেনের এই দুইটা পরমাণু মিলে একটা অণু, আর তাহলে অক্সিজেন বন্ধনটা কিভাবে গঠিত হয়? এইভাবে দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু। তারপরে নাইট্রোজেনের ক্ষেত্রে এইরকম, নাইট্রোজেন এখানে তিনটা বন্ধন কেন সেটা আমরা পরবর্তীতে জানবো। তাহলে শুধু এখন জানো যে এই যে বন্ধনটা মানে নাইট্রোজেন বন্ধন, এটা হচ্ছে নাইট্রোজেন দ্বিবন্ধন, অক্সিজেন দ্বিবন্ধন, এইভাবে গঠিত হয়। তারপরে এই যে ওজোন পরমাণু O3 কিভাবে গঠিত হয়? এভাবে ওজোন অণু গঠিত হয়। ওজনের তিনটা পরমাণু মিলে একটা ওজোন অণু গঠিত হয়। তারপরে আরো ইয়েতে দেখো, এই যে সালফিউরিক পানিটা দেখো, তাহলে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন গঠন করে। এই বন্ধন গঠনের মাধ্যমে পানির অণু গঠিত হয়। ঠিক আছে, তাহলে এই বন্ধনটাই হচ্ছে বন্ধনের সাহায্যে অণু গঠিত হয়। প্রত্যেকটা অণুর মধ্যে কি পরমাণুগুলো একটা আরেকটার সাথে বন্ধন আকর্ষণটা, এটাই হচ্ছে রাসায়নিক বন্ধন।
আচ্ছা, ঠিক আছে, আমরা রাসায়নিক বন্ধন জেনেছি। এখন পরবর্তীতে জানবো হচ্ছে যে আমাদের তোমাদের বইতে প্রথম পেজে যেটা আছে, বইতে 84 নম্বর পেজ, যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন, ব্যালেন্স ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটা কি? ব্যালেন্স ইলেকট্রন, এটা যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথের যতটা ইলেকট্রন থাকবে তাকে বলা হবে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, সর্বশেষ শেলে, সর্বশেষ অরবিটে যতটা ইলেকট্রন থাকবে, সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে বা সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, তো যেমন আমরা দেখি যে এই যে কার্বন 6, কার্বনে 1s স্কয়ার 2s স্কয়ার 2p2। তাহলে এই যে দেখো কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? এটা হলো দ্বিতীয় শক্তি স্তর, সর্বশেষ 4টা ইলেকট্রন, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন 4। তারপরে আমরা এরপরে দেখো যে নাইট্রোজেন 7, 1s স্কয়ার 2s স্কয়ার 2p3, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন হলো 5। যোজ্যতা ইলেকট্রন 5, এটা 4, এটা 5। এটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, কারণ এই ইলেকট্রনগুলো থেকে যোজনী নির্ণয় করা হয়, সেই কারণেই এগুলো এদেরকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। মানে এই যোজ্যতা স্তরের যোজ্যতা ইলেকট্রন থেকে সাধারণত অন্য কোনো মৌলের সাথে সেটা কতভাবে যুক্ত হতে পারে সেটা এই ইলেকট্রন থেকে বোঝা যায়, সেই কারণে এই স্তরটাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। কিন্তু এই যোজ্যতা ইলেকট্রন যোজনী না, এখন প্রত্যেক যোজ্যতা ইলেকট্রন কিন্তু যোজনী না। ঠিক আছে, আমরা তাহলে যোজ্যতা ইলেকট্রন জেনেছি। তো এর ক্ষেত্রে দেখো এই যে বেরিলিয়াম 4, 1s স্কয়ার 2sp, তাহলে এটা যোজ্যতা ইলেকট্রন কয়টি? 2টি। ঠিক আছে, যোজ্যতা ইলেকট্রন 2টি। আচ্ছা, যোজ্যতা ইলেকট্রন গেল। আমরা এরপরে আমরা জানবো হচ্ছে যোজনী। যোজনী বা যোজ্যতা যেটাকে বলা হয় ব্যালেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট যোজনী শব্দটা। এই শব্দটা তোমরা এই যোজনীটা ভালো করে বুঝতে হবে। যোজনী মানে হচ্ছে যে কোনো মৌলের পরমাণুর, আমি যোজনীর সংজ্ঞাটা লিখে দিই। আচ্ছা, আমি বোর্ডে লিখে দিই। কোনো মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে, যতটি ইলেকট্রন থাকে বা যতটি অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে, বা যতটি অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে
বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই মূলের যোজনী বলে। এখানে দুইটা শব্দ দেখো, আমরা এই যে যোজ্যতা ইলেকট্রনের কথা এখানে আছে যে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে সেটা যোজ্যতা হতে পারে, কিন্তু যোজনীর ক্ষেত্রে এই শব্দটাও ইউজ করা যায় কখন আমরা এখন জানবো। সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেটাও তার যোজনী হয়, সেটা হয় কোথায়? ধাতুর ক্ষেত্রে। এটা মনে রাখবে, ধাতুর ক্ষেত্রে হচ্ছে যে ধাতুর ক্ষেত্রে, ধাতব পরমাণুর ক্ষেত্রে, ধাতব মৌলের ক্ষেত্রে বা ধাতব মৌলের ক্ষেত্রে এগুলোর যোজনী হচ্ছে, বা ধাতব পরমাণুর ক্ষেত্রে, এটা পরমাণু লিখি, ধাতব পরমাণুর ক্ষেত্রে তোমার কি সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে তা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। পরমাণুর ক্ষেত্রে হলো সর্বশেষ শক্তি স্তরের, সর্বশেষ শক্তি স্তর যতটা ইলেকট্রন। যেমন এই যে সোডিয়ামের দেখা গেছে, সোডিয়াম, তারপরে হলো ম্যাগনেসিয়াম, এগুলো সর্বশেষ শক্তি। সোডিয়ামের হচ্ছে কত? 11, এই 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s1, তাহলে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন। সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে তার যোজনীয় তত্ত্ব, সোডিয়ামের যোজনী হচ্ছে 1। তারপরে হচ্ছে যে এই সর্বশেষ শক্তি স্তরে যতটা, তারপর ম্যাগনেসিয়ামের দেখো, ম্যাগনেসিয়াম 12, 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s2, তাহলে সর্বশেষ শক্তি স্তরে তার দুইটা ইলেকট্রন, তাহলে কি তার যোজনীয় 2। তাহলে এই যে আমরা এটা তার যোজ্যতাও 2, যোজ্যতায় তার যোজ্যতা ইলেকট্রনও 2, যোজনীয় 2। তারপরে এটা মনে রাখবে, তার যোজ্যতা ইলেকট্রনও 2, যোজনীয় 2। এটা কার্বনের ক্ষেত্রেও সেম হয়। কার্বনের ক্ষেত্র কার্বন C6 যেটা হয় 1s স্কয়ার 2s স্কয়ার 2p2, এটা এই কার্বনের ক্ষেত্রে সেম হয়। সেটা কার্বনের আবার একটু কারণ আছে, সেটা হলো অযুগ্ম ইলেকট্রন এখানে সৃষ্টি হয়। আচ্ছা যাক, সেটা আমরা পরে দেখছি। তাহলে সংজ্ঞার প্রথম অংশটা এটা মোটামুটি ক্লিয়ার তোমরা ইনশাআল্লাহ, যে যত শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে তার যোজনীয় তত, ঠিক আছে? সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে, এটা হলো ধাতব পরমাণুর ক্ষেত্রে, গ্রুপ 1 2 এর ক্ষেত্রে এটা। তারপরে হচ্ছে যে এরপরে যতটি অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে তাকে বলা হয় ওই মৌলের যোজনী। হ্যাঁ, এই যে এটা জানার জন্য আমাকে কি করতে হবে? এটা জানার জন্য আমাকে মানে যতটি অযুগ্ম মানে তোমরা জানো যে অযুগ্ম মানে হলো যে জোড়াবিহীন, এটাকে সিঙ্গেল বলা যাবে না, অযুগ্মকে এখানে আনপেয়ার বলা যাবে, আনপেয়ার, ঠিক আছে? আনপেয়ার্ড ইলেকট্রন অথবা বিজোড় ইলেকট্রন, এই যতটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তাকে বলা হবে ওই মৌলের যোজনী। এখন এই আনপেয়ার্ড ইলেকট্রন কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা এখন জানবো। সেটা হচ্ছে যে তোমরা এই যে বিজ্ঞানী হুন্ডির একটা বিজ্ঞানী হুন্ডির রুলস অনুসারে, হুন্ডির নিয়ম অনুসারে অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয়। বিজ্ঞানী হুন্ডি কি বলেছে? বিজ্ঞানী হুন্ডি বলেছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে সাধারণত ইলেকট্রনগুলো একটি একটি করে ইলেকট্রনের স্পিন একমুখী করে প্রবেশ করে। ইলেকট্রনের স্পিন একমুখী করে প্রবেশ করে অরবিটাল সম্পন্ন হয়ে ক্রমান্বয়ে পরবর্তীতে বাকি ইলেকট্রনগুলো বিপরীত স্পিন মুখে ওই অরবিটালে প্রবেশ করে। সেটা কি রকম সেটা এখন দেখো। যেমন আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখি, ফসফরাস 15, 1s স্কয়ার 2s স্কয়ার 2p6, এখন দেখো, আচ্ছা ফসফরাসটা, আচ্ছা ঠিক আছে আমরা ফসফরাস দিয়ে দেখি।
তাহলে এই যে সর্বশেষ শক্তি স্তরের যে অরবিটালের যে ইলেকট্রনগুলো, এগুলো সাধারণত কি, সব প্রথমে দেখো ফ্রি অরবিটালের ইলেকট্রনগুলো সেখানে কি করে, হুন্ডি রুলস অনুযায়ী এই যে ফ্রি অরবিটাল, তিনটা ফ্রি অরবিটাল কয়টা, এখানে ইলেকট্রন হলো তিনটা, তাহলে ফ্রি অরবিটাল আমরা জানি যে ফ্রি এক্স, ফ্রি ওয়াই, ফ্রি জেড। তাহলে এই যে ফ্রি অরবিটালে এখানে প্রথমে একটা যাবে, তারপরে একটা যাবে, তারপরে একটা যাবে। এখন তুমি বলতে পারো যে এখানে কেন এভাবে একটা একটা না দিয়ে আমি প্রথমে দুইটা দিতে পারি, তারপরে একটা দিই। প্রত্যেকটা অরবিটালে তো সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে, তাই না? সেটা আমরা জানি যে প্রত্যেকটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী, স্পিন কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী বিপরীত, একটা থাকে একমুখী স্পিন আর একটা থাকে বিপরীতমুখী স্পিন। তো সেই অনুযায়ী হুন্ডি এই কথাটা বলেছে যে এভাবে প্রথমে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো প্রথমে সমশক্তি সম্পন্ন অরবিটালে, যেমন পি অরবিটালে এটা হলো সমশক্তি সম্পন্ন তিনটা অরবিটাল, এখানে তিনটাতেই আগে যাবে, তিনটাতেই আগে যাবে, ঠিক আছে? তিনটাতে আগে গিয়ে তারপরে সেটা যদি থাকে, তারপরে সেটা কি হবে, এখানে আসবে। এখন এই ধরো এখানে তিনটা পি অরবিটাল হলো তিনটা, তাহলে পি এক্স, পি ওয়াই, পি জেড এখানে ফিল আপ হয়ে গেছে। এখন যদি এখানে চারটা হতো, তাহলে তুমি এখানে পরবর্তীতে একটা দেওয়া যায়, ঠিক আছে? এখানে যদি পাঁচটা হতো, তাহলে পরবর্তীতে এখানে আরেকটা দেওয়া যাবে, এই দুইটা দেওয়া যাবে। তারপর এখানে যদি ছয়টা হতো, তাহলে এই যে এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, ঠিক আছে? সবগুলোই ফিল আপ হয়ে গেছে। তার তার মানে তাহলে আমরা এই যে উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম, যে মানে হুন্ডির ইলেকট্রন বিন্যাসটাই হচ্ছে উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস। এটা হলো গ্রাউন্ড স্টেটে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এখন যখন ফসফরাস আবার চেঞ্জ হয়, এই বিন্যাসটা চেঞ্জ হয় পরবর্তীতে, এটা আমরা একটু পরে করব। তাহলে আমি এটার আরেকটা एग्जांपल দেখাই, নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেন 7 1s স্কয়ার 2s স্কয়ার 2p3। তাহলে দেখো এই যে আমরা কি জানি, হুন্ডির ইলেকট্রন বিন্যাস অনুসারে যদি আমরা এই অরবিটালগুলোকে ইয়ে করি, ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এখানে দেখো এটা 1s, এখানে দুইটা দুইটা, এটা হলো 1s, তারপরে এটা হলো 2s, 2s ও দুইটা ইলেকট্রন। এখন এটা p 2p, এই p অরবিটাল আমরা জানি কয়টা, p অরবিটাল তিনটা, এক দুই তিনটা। তাহলে এই যে এটা হলো 2px, 2py, 2pz, 2px, 2py, 2pz। তাহলে এই যে p অরবিটাল ফ্রি ইলেকট্রন কয়টা, p অরবিটালে তিনটা ইলেকট্রন আমরা ওই যে হুন্ডির রুলস অনুযায়ী আমরা প্রত্যেকটাতে একটা একটা করে দিব, ঠিক আছে? একটাতে দুইটা দেওয়া যাবে না, কারণ এখানে একটাতে দুইটা দিচ্ছি কি কারণে, কারণ এখানে অরবিটালে একটা, এস অরবিটালে কয়টা করে, একটা করে, সেই কারণেই এটা প্রথমে একটা দিচ্ছি, প্রথমে একটা দেওয়া হয়েছে, তারপর আরেকটা ইলেকট্রন প্রয়োজন, আরেক দেখা ইলেকট্রন দুইটা, তো সেটা পরবর্তীতে বিপরীত স্পিনে হবে, এখানেও সেম বিপরীত স্পিনে হবে। কিন্তু এখানে যেহেতু পি অরবিটাল তিনটা, তাহলে আগে কি করতে হবে, আগে একটা একটা করে যাবে, আগে একটা একটা করে যাবে, তারপরে ক্রমান্বয়ে সেটা কি হবে, পরবর্তী যদি ইলেকট্রন আরো থাকে সেটা বিপরীত স্পিনে হবে। তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী এই কারণে 3, তাহলে যোজনী এভাবে হিসাব করা হয় যে যতটা অযুগ্ম ইলেকট্রন থাকবে তার যোজনী সংখ্যা হবে ততটা। তাহলে নাইট্রোজেনের যোজনী কত, এই যে এটা হচ্ছে নাইট্রোজেনের যোজনী 3, যতটা অযুগ্ম ইলেকট্রন থাকবে নাইট্রোজেনের যোজনীয় তত, ঠিক আছে? তারপরে অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের ক্ষেত্রে ওয়েট 1s স্কয়ার 2s স্কয়ার 2p4। তো স্বাভাবিকভাবে এই যে আমরা আমরা সাধারণত সর্বশেষ অরবিটালটার এই ইলেকট্রন বিন্যাস করব, সর্বশেষটা সেটা কি রকম, তাহলে পি অরবিটাল তিনটা, পি অরবিটাল কয়টা, তিনটা। এখন দেখো পি অরবিটালে
সর্বশেষ পি অরবিটালে ইলেকট্রন 3টা। তো আমরা অযুগ্ম ইলেকট্রন দেখো সর্বশেষ এস অরবিটালটাও লিখি, যেহেতু এটা সর্বশেষ অরবিটাল, তাহলে সর্বশেষ এস অরবিটালে 2টা ইলেকট্রন, সেটা আমরা দিয়ে দিই। আচ্ছা, এটা আমি লাল কলম দিয়ে দিচ্ছি। এই এস অরবিটালে 2টা, এটা হলো 2s। এখন পি অরবিটালে ইলেকট্রন হলো 4টা। 2p অরবিটালে কয়টা ইলেকট্রন? 4টা। তো আমরা কুন্ডলির রুলস অনুযায়ী আমরা প্রথমে একটি একটি করে দিব, ঠিক আছে? একটি একটি করে দিব, একটা, দুইটা, তিনটা। এটা হলো 2px, 2py, 2pz, 3টা ইলেকট্রন, ঠিক আছে? এখন কিন্তু আমাদের আরেকটা ইলেকট্রন প্রয়োজন। ইলেকট্রন হলো এখানে কয়টি? 4টি। তাহলে ওই যে বললো যে বিজ্ঞানী বললো কি, হুন্ডি বললো যে পরবর্তীতে ইলেকট্রনটা বিপরীত স্পিনে প্রবেশ করবে, বিপরীত স্পিনে প্রবেশ করবে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত থাকলো? 2। অযুগ্ম ইলেকট্রন 2টা থাকলো, তাহলে এই কারণে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। মনে থাকবে অক্সিজেনের যোজনী কেন 2? এই কারণে 2, ঠিক আছে? অক্সিজেনের যোজনী 2। কার্বনের যোজনী 4 কেন সেটা আমরা এইভাবে দেখি। কার্বনের যোজনী 4 কেন? কার্বনের যোজনী কেন 4? কার্বন 6, 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p2। তাহলে আমরা s অরবিটালে এটা 2টা আছে, 2s অরবিটালে, আর p অরবিটালে 3টা, 1 2। p অরবিটাল হবে কয়টা? 2px, 2py, 2pz। তাহলে এই যে দেখো কার্বনের যোজনী কেন 4টা হয়? এই যে একটা, দুইটা ফিল আপ হয়েছে। এখন কার্বনের যোজনী 2ও হয়, 4ও হয়। তো এখন এই ক্ষেত্রে হলো 2, তাহলে এই ক্ষেত্রে যোজনী কত? 2। কার্বন যোজনী এই ক্ষেত্রে 2 হয়েছে, 2 হয়েছে। এখন পরবর্তীতে কার্বন কি হয়? উত্তেজিত অবস্থায়। কার্বন এটা হলো গ্রাউন্ড স্টেটে, মানে সমতলের অবস্থায়, প্রথমে অবস্থায়, স্বাভাবিক অবস্থায় এরকম কার্বন 2টা ইলেকট্রন, 2টা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করে বিধায় তার যোজনী 2। কিন্তু যখন সে উত্তেজিত অবস্থায় হবে তখন এতে উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাসে কি হবে? এই 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p2। উত্তেজিত অবস্থায় তার এই যে ইলেকট্রনটা এরকম হবে, যে 2s এর আর হলো 2p, 1 2। তাহলে s অরবিটালে একটা এই যে 2s থেকে একটি ইলেকট্রন, সেটা পরবর্তীতে 2pz এ যাবে। তাহলে 2s এ একটা হবে আর 2pz এ একটা হবে, ঠিক আছে? 2pz এ একটা হবে, 2s এ একটা হবে। তাহলে 2s, 2px, 2py, 2pz। কথা বুঝছো? এখানে তাহলে যোজনী কত? কার্বনের যোজনী এক্ষেত্রে 4। এক্ষেত্রে কার্বনের যোজনী 4, 4টা অযুগ্ম ইলেকট্রন গঠন করেছে সে। কিভাবে? ওই যে 2s এর যুগ্ম ইলেকট্রনটা সেটা শক্তি শোষণ করে, শক্তি পরবর্তী তাকে যখন শক্তি প্রয়োগ করা হয়, সে শোষিত হয়ে এখানে 2pz অরবিটালে চলে আসে। এখান থেকে একটা অরবিটাল এখানে চলে আসে, ঠিক আছে? এটাকে এখানে চলে আসে, এটাকে অরবিটাল জাম্পিং বলা হয়। অরবিটাল জাম্পিং মানে জাম্প দিয়ে সে এই অরবিটালে চলে আসে, সিঙ্গেল অরবিটাল। এখন এই কারণেই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 4 হওয়ার কারণে তার কার্বনের যোজনী বলা হয় 4। কার্বনের যোজনী এই কারণে 4। তাহলে তোমরা যোজনী আশা করি ক্লিয়ার। এখন আমরা যোজনীর প্রকারভেদ জানবো। যোজনীর প্রকারভেদ জানবো। যোজনীর প্রকারভেদ।
যোজনীর প্রকারভেদ। যোজনী সাধারণত চার প্রকার। একটা হলো সর্বোচ্চ যোজনী, দুই নম্বরে হলো সক্রিয় যোজনী, তিন নম্বর হলো সুপ্ত যোজনী, চার নম্বর হলো পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী। তো এই যে আমরা পরিবর্তনশীল যোজনী আমরা কিভাবে জানবো? আমরা সর্বশেষটা পরিবর্তনশীল যোজনী থেকে আমরা বাকিগুলো জানবো। আগে প্রথমে পরিবর্তনশীল যোজনী আমাদের জানতে হবে। পরিবর্তনশীল যোজনী হলো একই মৌলের একাধিক যোজনী যদি থাকে, একই মৌলের একাধিক যোজনীটাই হচ্ছে পরিবর্তনশীল যোজনী। যেমন তোমরা এই যে তোমাদের বইতে আছে, বইতে দেখো পরিবর্তনশীল যোজনী, প্রত্যেকটা মৌলেরই পরিবর্তনশীল যোজনী। তোমাদের বইয়ের 83 পৃষ্ঠায় দেখো পরিবর্তনশীল যোজনীগুলো কি কি। এই যে কার্বনের পরিবর্তনশীল যোজনী 2, 4, লেডের হলো 2, 4, ঠিক আছে। তারপরে কপারের হলো 1, 2, ঠিক আছে। ফসফরাসের হচ্ছে 2, 5, ফসফরাসের 3, 5, হ্যাঁ। সালফারের হচ্ছে 2, 4, 6, সালফারের পরিবর্তনশীল যোজনী। ফেরাসের হচ্ছে 2, 3, ফেরাসের হচ্ছে 2, 3। এই যে এগুলো পরিবর্তনশীল যোজনী। তারপরে নাইট্রোজেনের পরিবর্তনশীল যোজনী 2, 5, 3, 5। নাইট্রোজেনের যোজনী পরিবর্তনশীল যোজনী 3, 5। এখন এই যে পরিবর্তনশীল যোজনী আমরা কিছুক্ষণ আগে যেটা মুন্ডির রুলস অনুযায়ী মুন্ডির রুলস যেটা শিখছি সেটা অনুযায়ী পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে আমরা প্রথমে জানবো, আমরা দুইটা এক্সাম্পল দিলেই হবে যে ফসফরাস এবং সালফার কিভাবে পরিবর্তনশীল যোজনী গঠন করে। এটা আমরা এখন দেখব। প্রথমে ফসফরাস দেখি। ফসফরাস 15, 1s2, 2s2, 2p, 6, 3s2, 3p5, 3p3। তাহলে দেখো ওই যে আমরা সর্বশেষ শক্তিস্তরটা নিয়ে আমরা কথা বলবো। আমরা সবসময় এই সর্বশেষ শক্তিস্তর নিয়েই কথা বলবো। সর্বশেষ শক্তিস্তরে তার কি হয়? সর্বশেষ শক্তিস্তরে দেখা গেছে আমি যদি হুন্ডির রুলস অনুযায়ী ইলেকট্রনকে বিন্যস্ত করি তাহলে 2s, তারপরে হচ্ছে এটা 3s, 3p(x), 3py, 3pz। তাহলে এই যে 3p তে কয়টা অরবিটাল? 3টা। তাহলে 3p তে ইলেকট্রন সংখ্যা 3টা, 1টা, 2টা, 3টা। 3টাতে 3টা অরবিটালে 3টে ইলেকট্রন প্রবেশ করেছে। এই কারণে এখন 3টা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয়েছে। তাহলে তার যোজনী হচ্ছে 3 স্বাভাবিক অবস্থায়, মানে গ্রাউন্ড স্টেটে তার যোজনী 3। এখন যদি এক্সাইটেড অবস্থা হয় বা উত্তেজিত অবস্থায় হয় তাহলে তার যোজনী কত হয় সেটা দেখো। উত্তেজিত অবস্থায় সাধারণত এই স্টার চিহ্ন দেওয়া হয়। কি চিহ্ন? স্টার চিহ্ন। প্রথমবার উত্তেজিত, গ্রাউন্ড থেকে প্রথম উত্তেজিত অবস্থায় একটা স্টার দিলাম, এটা স্টার দিলেই সেটাকে মনে হবে যে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। তাহলে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস কি হয়? এই যে দেখো আমরা আগে অরবিটালটা এঁকে নিই।
এটা হচ্ছে 3s 3px 3py 3pz, তারপরে হলো 3dxy 3dyz 3dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz, এগুলোর সাথে 3 আছে। আচ্ছা, এই যে তাহলে তৃতীয় শক্তি স্তরে আমরা জানি যে এটা আমরা কোয়ান্টাম নাম্বারে পড়েছি, কোয়ান্টাম সংখ্যায় তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ টোটাল অরবিটাল সংখ্যা হচ্ছে 9টি, টোটাল অরবিটাল সংখ্যা 9টি। তাহলে এখানে এই যে তৃতীয় শক্তি স্তরে আমাদের অরবিটালগুলো আগে অঙ্কন করতে হবে, অঙ্কন করে তারপরে আমরা এখন হুন্ডির রুলস প্রয়োগ করব। তো এখানে যা দেখো যে 3s এর ক্ষেত্রে দুইটি অযুগ্ম যুগ্ম ইলেকট্রন, এটা হচ্ছে 3s এর যুগ্ম ইলেকট্রন, আর p অরবিটালে একটা একটা করে অযুগ্ম ইলেকট্রন। তাহলে p অরবিটালের অযুগ্ম ইলেকট্রনগুলো আগে লিখে ফেলি। এই যে একটা, দুইটা, তিনটা। তোমরা এটাকে 7 মনে করবে না, আবার এটা ইলেকট্রনের স্পিন। তাহলে তিনটা ইলেকট্রন প্রবেশ করেছে 3p। এখন এই যে 3s এর যে ইলেকট্রন, 3s এর যে ইলেকট্রন, এটা হচ্ছে এই ইলেকট্রনটা যুগ্ম অবস্থায় আছে। তো এইটা যখন শক্তি শোষণ করে তখন সে লাভ দেয়। এই যে এটাকে কি বলা হয়, অরবিটাল ট্রান্সমিশন। মানে এটা এই যে সে কি করে 3s থেকে 3d অরবিটালে প্রবেশ করে। তাহলে এখানে এই যে একটা অরবিটাল 3dxy তে চলে যায়, এটা জাম্প বলা হয়, অরবিটাল জাম্প বলা হয় অথবা ট্রান্সমিশন। অরবিটাল সে জাম্প দিয়ে এখান থেকে 3s থেকে জাম্প দিয়ে 3dxy তে চলে যায় একটা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন যখন চলে যায় তাহলে কি এখানে কয়টা ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয়েছে? 5টা। এই 5টা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হওয়ার কারণেই তার ফসফরাসের যোজনী এখানে 5। তাহলে দেখো যে এই কারণে ফসফরাসের যোজনী 5। এখন এটাকে এই যে এটার সাথে 5টা অযুগ্ম ইলেকট্রনের সাথে 5টা ক্লোরিন যদি যুক্ত হয়, 5টা ক্লোরিন যুক্ত হলে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 10টা ইলেকট্রন হয়। 5টা ক্লোরিনের 5টা ইলেকট্রন, আর ফসফরাসের এখানে যেগুলো আছে সেই ইলেকট্রনগুলো টোটাল এভাবে যুক্ত হয়ে বিপরীত স্পিনমুখী এভাবে যুক্ত হয়। এই যুক্ত হলে এটাকে বলা হয়, এখানে 10টা ইলেকট্রন সৃষ্টি হয়। সর্বশেষ শক্তি স্তরে 10টা ইলেকট্রন সৃষ্টি হলে সাধারণত আমরা জানি যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে মৌল সাধারণত স্থিতিশীলতা অর্জন করার জন্য অষ্টক পূরণ করে, কিন্তু এখানে 10টা সৃষ্টি হয় বলে এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ, ঠিক আছে? অষ্টক সম্প্রসারণ। যাক, এটা 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 মনে রাখবা। তাহলে এখানে যদি আমরা ক্লোরিন, এখন এই যে 5টা ক্লোরিন এখানে যুক্ত করলে, 5টা ক্লোরিন যুক্ত করলে তাহলে এটা ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড। আর এখানে এই তিনটার সাথে যদি 3টা ক্লোরিন যুক্ত করি তাহলে এই তিনটার সাথে একটা ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন প্রয়োজন। তাও এখান থেকে ক্লোরিন সেটা কি করে, গ্রহণ করে। এই ইলেকট্রন গ্রহণ করে ফসফরাসের সাথে সে যুক্ত হয়, যুক্ত হয়ে তাহলে কি 3টা ক্লোরিন 3টা ইলেকট্রন গ্রহণ করে। একটা ফসফরাসের সাথে 3টা ক্লোরিন যুক্ত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করে। সিমিলারলি এখানেও ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হয়। এখন এটা মনে রাখবা। তাহলে আমরা জানি যে ফসফরাস ট্রাইক্লোরাইড ও পেন্টাক্লোরাইড গঠিত হয়, কিন্তু নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠিত হয়, বাট নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত হয় না কেন? এই প্রশ্নটাই এরকম, আমি লিখছি। নাইট্রোজেন
নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠিত হয়। আচ্ছা, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠিত হয় কিন্তু নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত হয় না কেন? আচ্ছা, এটা আমরা ওই যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে সেটা আগে যে ইলেকট্রন বিন্যাস গঠন করেছি সেটা হলো ওই যে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে নাইট্রোজেন 7 1s স্কয়ার 2s স্কয়ার 2p3। তাহলে নাইট্রোজেনের এই যে সর্বশেষ অরবিটালে তিনটা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয় বিদায় সে নাইট্রোজেন তিনটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। কিন্তু সে পাঁচটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে না বিদায় তার কি হয়, সে আর এটাকে সম্প্রসারণ করতে পারে না। তার যে s অরবিটালের ইলেকট্রনটা, কারণ এখানে সর্বশেষ তার অরবিটালটি হলো দ্বিতীয় শক্তির অরবিটাল। সে দ্বিতীয় শক্তির অরবিটালে মাত্র দুইটা অরবিটাল থাকে, এখানে আর ডি অরবিটাল নাই। যদি তৃতীয় শক্তির অরবিটাল হতো তাহলে তিনটা অরবিটাল হলে সে ডি অরবিটালে জাম্প দিতে পারত। কিন্তু ডি অরবিটালে জাম্প না দেওয়ার কারণে, না দিতে পেরে সেটা কি করে, এই তিনটা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করে কি সে আর করতে পারে না। এখন এই তিনটা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করার কারণে তার নাইট্রোজেনের যোজনী হয় কি হয়, নাইট্রোজেনের যোজনী 3 হয়। নাইট্রোজেনের যোজনী 3 হয়। ঠিক আছে? এখন সেটাই ওই ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে না। আচ্ছা, আমরা এখন সালফারের পরিবর্তনশীল যদি জানি, সালফার 16 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার 3p4। তাহলে আমরা কিভাবে হিসাব করব? সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থ্রিয়ার 1 2 1 2 3 তারপরে 4। তাহলে এখানে এই ক্ষেত্রে সালফারের যোজনী কত? 2। এক্ষেত্রে সালফারের যোজনী 2। ঠিক আছে? সালফারের যোজনী এই ক্ষেত্রে 2। এখন যখন সালফার, এটা হলো গ্রাউন্ড স্টেট, সালফার যখন উত্তেজিত অবস্থায় ইলেকট্রন সৃষ্টি করবে, উত্তেজিত অবস্থায় সালফারের ইলেকট্রন বিন্যাস হবে কি রকম? সেই ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 3s, এটা হলো 3s, এক দুই তিন চার। তাহলে 3s 3px 3py 3pz 3dxy 3dyz 3dzx 3dx স্কয়ার মাইনাস y স্কয়ার 3dz স্কয়ার। এই যে তাহলে কি কয়টা অরবিটাল? 9টা অরবিটাল। এই 9টা অরবিটালে কি 3s থেকে আমরা জানি যে 3s থেকে সে কি করে, পরবর্তীতে জাম্প, অরবিটাল জাম্প দেয়, শক্তি শোষণ করে অরবিটাল জাম্প দেয়। তো এখন এই যে এখানে 3p x একটা দুইটা, এখন এই যে 3px এর অরবিটাল ইলেকট্রনটা, সেটা আগে 3px এর ইলেকট্রনটা জাম্প দিবে। 3px এর ইলেকট্রন যখন জাম্প দিয়ে এই 3dx এর xy তে চলে যাবে। এখন কয়টা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয়েছে? 4টা। তাহলে এই ক্ষেত্রে সালফারের যোজনী হচ্ছে 4। এই ক্ষেত্রে সালফারের যোজনী কত? 4। তারপরে আবার পরবর্তীতে আবার 1 2 3 4 এই যে অরবিটালগুলো, তাহলে এই যে 3s এর অরবিটালটা এখানে সিঙ্গেল হিসেবে থাকে। 3s এর অরবিটালটা শক্তি শোষণ করে জাম্প দেয়। জাম্প দেওয়াতে কি হয়, সেটা কোথায় যায়? 3dyz এ যায়, 3dyz এ চলে যায়, 3dyz এ চলে যায়। তাহলে এই ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? 5,
6টা, 1 2 3 4 5 6টা। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 6টি। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 6টি হলে সালফার, এক্ষেত্রে সালফারের যোজনী হচ্ছে 6। তাহলে এটা হলো ডাবল স্টার হবে সালফারের ক্ষেত্রে। তাহলে প্রথমে এভাবে দিবা যে সালফার কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, বা ফসফরাস কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এগুলো কি হবে, এই এভাবে ইলেকট্রন বিন্যাস দিয়ে, হুন্ডির ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করতে হবে। তোমরা হুন্ডির ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করে বলবা যে যে কি বলবে, যে 3s অরবিটালে হুন্ডির ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই যে গ্রাউন্ড স্টেটে 3p অরবিটালে দুটি অযুগ্ম ইলেকট্রন থাকে। দুটি অযুগ্ম ইলেকট্রন থাকে বললে তার যোজনী 2। আবার যখন উত্তেজিত হয়, উত্তেজিত হলে সে 3px অরবিটাল থেকে একটি অরবিটালে সম্প্রসারিত d অরবিটালে, 3 তৃতীয় শক্তি স্তরে সম্প্রসারিত d অরবিটালে 3dxy তে গমন করে একটি ইলেকট্রন। 3px এর একটি ইলেকট্রন 3dxy তে গমন করে। গমন করলে 4টি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয়। সেক্ষেত্রে 4টা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হওয়াতে তার যোজনী 4। আবার 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 সালফার উত্তেজিত হয়ে কি হয়, 3s এর একটি 3s অরবিটালের ইলেকট্রনটা উত্তেজিত হয়ে 3dyz এ গমন করে। yz এ গমন করলে সেটা 6টা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে সালফারের যোজনী 6। এইভাবে সালফার পরিবর্তনশীল যোজনী অর্থাৎ 2 4 6 যোজনী প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে আমরা পরিবর্তনশীল যোজনী জানতে পেরেছি। পরিবর্তনশীল যোজনী জানতে পেরেছি। এখন আমরা জানবো যে হলো সর্বোচ্চ যোজনী কি আর সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। সর্বোচ্চ যোজনী হচ্ছে ওই যে পরিবর্তনশীল যোজনী, একটা যোজনী সর্বোচ্চ যতটা হতে পারে। যেমন এই ক্লোরিনের ক্ষেত্রে যোজনী সর্বোচ্চ যোজনী 1 হয়, তাই না? তারপরে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী 2 হয়। তারপরে সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী কত, ওই যে 2 4 6, তাহলে সর্বোচ্চ যোজনী 6। তারপরে হলো ফসফরাসের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী 3 এবং 5, মানে সর্বোচ্চ যোজনী 5। যোজনীগুলো 3 আর 5, সর্বোচ্চ যোজনী 5। ফেরাসের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী হচ্ছে 2 3, তাহলে সর্বোচ্চ যোজনী 3। এখন এটা হচ্ছে, এখন আমরা কি সক্রিয় যোজনী আর তাহলে সর্বোচ্চ যোজনী আমরা জেনে গেছি আর পরিবর্তনশীল যোজনী জেনে গেছি। এখন হচ্ছে সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। সক্রিয় যোজনীটা কি? সক্রিয় যোজনী হচ্ছে যে ধরো ফেরাস ক্লোরাইড আর হচ্ছে পেরিক্লোরাইড, ফেরাস ক্লোরাইড আর হচ্ছে পেরিক্লোরাইড। এখন এখানে এই যে দেখো, এখানে ফেরাসের যোজনী হচ্ছে +2 আর এটা হলো +3, 2 +2 আর এটা হলো +3 যোজনী। এখন আমরা জানি যে সর্বোচ্চ যোজনী হচ্ছে +2, সর্বোচ্চ সক্রিয় যোজনী হচ্ছে এখানে যা আছে তা। সক্রিয় যোজনী হচ্ছে এই যে এখানে যা আছে তা। এটার ক্ষেত্রে সক্রিয় যোজনী +2, এই ক্ষেত্রে সক্রিয় যোজনী +3। অর্থাৎ যৌগের মধ্যে যে যোজনীটা প্রদর্শন করে, যৌগের মধ্যে যে যোজনীটা বিদ্যমান থাকে, সেটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। এখন সুপ্ত যোজনীটা কি? সুপ্ত হচ্ছে সুপ্ত কি? সক্রিয় বিয়োগ সর্বোচ্চ বিয়োগ সক্রিয়, এটা হচ্ছে সুপ্ত। সর্বোচ্চ বিয়োগ সক্রিয় যোজনীটাই হচ্ছে সুপ্ত। তাহলে এখানে ফেরাসের সর্বোচ্চ যোজনী কত? ফেরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3 নাকি? তার সক্রিয় যোজনী হলো 2, তাহলে 3 বিয়োগ 3 - 2 = 1। তাহলে এখানে সুপ্ত যোজনী হচ্ছে 1। এটার ক্ষেত্রে সুপ্ত যোজনী, আর এটার ক্ষেত্রে সুপ্ত যোজনী হচ্ছে 3 - 3 = 0। তাহলে এই ক্ষেত্রে সুপ্ত যোজনী হচ্ছে 0। তাহলে এটা একটা মনে রাখবা যে এটাকে বলা হয় ফেরাস ক্লোরাইড আর এটা হলো ফেরিক ক্লোরাইড। এই জিনিসটা কপারের ক্ষেত্রে আছে 1 2, 1 হলে আস, 2 হলে ইক। ফেরাসের ক্ষেত্রে 2 আর 3, 2 এর ক্ষেত্রে হলো আস, 3 এর ক্ষেত্রে হলো ইক। ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। ঠিক আছে, এখন আমরা
তারপরে এই যে যেমন এই ক্ষেত্রে এটা হলো কিউপাস ক্লোরাইড, এটা হলো কি আস কিউপিক ক্লোরাইড, কিউপ্রাস, এটা হলো কিউপ্রাস ক্লোরাইড, কিউপিক ক্লোরাইড, কিউ, তাহলে এটা হলো তাহলে এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে যোজনী হচ্ছে তার কত 1, তাহলে এই ক্ষেত্রে যোজনী সক্রিয় যোজনী হচ্ছে 1, কিন্তু তার সুপ্ত যোজনী কত, সর্বোচ্চ যোজনী যেহেতু কত কপারের ক্ষেত্রে 1 আর 2, তাহলে সর্বোচ্চ যোজনী 1 আর 2 বিয়োগ 1, তাহলে এই ক্ষেত্রে তার সুপ্ত যোজনী 1, আবার এই ক্ষেত্রে যোজনী হচ্ছে 2, তাহলে সর্বোচ্চ যোজনী সুপ্ত যোজনী হচ্ছে কত 2 বিয়োগ 2 ইকুয়াল টু 0, সুপ্ত যোজনী 0। তাহলে এইভাবেই আমরা সক্রিয় যোজনী ও সুপ্ত যোজনী আমরা বের করতে পারি। আশা করি তোমরা এই সক্রিয় যোজনী ও সুপ্ত যোজনী সম্পর্কে ধারণা ক্লিয়ার। এখন আমরা পরবর্তী টপিকে যাই, যৌগমূলক। যৌগমূলকটা কি? যৌগমূলক যেটা হচ্ছে রেডিকেল, যেটাকে আমরা রেডিকেল বলি। রেডিকেল বা যৌগমূলক। যৌগমূলক কি? যে একাধিক পরমাণু একত্রিত হয়ে, একাধিক পরমাণু যখন একত্রিত হয়ে একটি পরমাণুর ন্যায় আচরণ করে, একটি পরমাণু ন্যায় আচরণ করে কোনো যৌগের মধ্যে সংযুক্ত হয় বা অন্য কোনো পরমাণুর সাথে সংযুক্ত হয়, তাকে বলা হয় যৌগমূলক। অন্য কোনো পরমাণুর সাথে সংযুক্ত হলে তাকে যৌগমূলক। তাহলে এটা কি একাধিক পরমাণু একত্রিত হয়ে একটি পরমাণু নিয়ে আচরণ করে। তো যৌগমূলকে সাধারণত দুইটা থাকে, যৌগমূলকের চার্জ থাকে, একটা হলো চার্জ আর একটা হলো যোজনী। তাহলে যৌগমূলকের চার্জ সংখ্যাই তার যোজনী, যতটা চার্জ থাকবে তার যোজনী থাকবে। এখন চার্জ মানে হচ্ছে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ হয়, কিন্তু যোজনী কখনো ধনাত্মক ঋণাত্মক হয় না। যোজনী হলো একটি নাম্বার সংখ্যা। এখন তোমাকে যদি বলে যে আচ্ছা আমরা আগে যৌগমূলকের মূলকগুলো লিখি, তাহলে যৌগমূলক তোমরা ক্লাস 8-এ পড়েছো, 8-এর বইতে ছিল যৌগমূলকের সংখ্যা। তো আমরা যদি ধনাত্মক যৌগমূলক ঋণাত্মক যৌগমূলক হিসাবে আমরা এখন এটাকে ভাগ করব। সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, ফসফোনিয়াম আয়ন, এগুলো হলো একযোজী। তারপরে হচ্ছে মিথাইল আয়ন, এটা এখন দরকার নেই। আচ্ছা, তারপরে দ্বিযোজী নেগেটিভ হচ্ছে OH আয়ন, নেগেটিভ আয়ন, নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন, ঠিক আছে? নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন, এগুলো হচ্ছে নেগেটিভ। আর তারপরে হচ্ছে কার্বনেট আয়ন, সালফেট আয়ন, ফসফেট আয়ন, ফসফেট আয়ন। তাহলে এটা হচ্ছে ফসফেট আয়নটাকে আমি এখানে আলাদা লিখি, যেহেতু এটা 3 ফসফেট আয়ন, ফসফেট আয়ন। তাহলে এটা হচ্ছে 1 একযোজী, এটা হলো নেগেটিভ একযোজী, এটা হলো দ্বিযোজী নেগেটিভ, এটা ত্রিযোজী। এভাবে তাহলে যৌগমূলকগুলো নেই। তাহলে এটার এই যে চার সংখ্যা, এগুলো হলো চার সংখ্যা। চার সংখ্যা দেখো নেগেটিভ হয় পজিটিভ হয়, তাহলে এটা যোজনী হচ্ছে তোমার 1। যোজনী যদি বলি তাহলে 1। OH এর যে হাইড্রোক্সাইড, OH আয়নের যোজনী 1, নাইট্রেটের যোজনী, নাইট্রেট নাইট্রাইট, এগুলোর যোজনী 1 1।
ঠিক আছে। কিন্তু যখনই বলবো যে এগুলো চার্জ কত, তাহলে -1 বলতে হবে। যোজনী হলো মাইনাস প্লাস বলা যায়। এখন যোজনী বললে যদি তুমি -1 বলো তাহলে সেটা ভুল। এখন যদি বলি যে সালফেটের যোজনী কত, সালফেটের যোজনী তুমি যদি বলো যে -2, শেষ, কাটা। কিন্তু তোমাকে বলতে হবে সালফেটের যদি চার্জ বলি কত, -2, চার্জ বললে সেটা বা আধান বললে সেটা -2 হবে। সালফেটের যোজনী হচ্ছে 2, ঠিক আছে। সালফেটের যোজনী হচ্ছে 2, এটা মনে রাখতে হবে। এখন যৌগ, এই যৌগমূলক থেকে আমরা সাধারণত যৌগ গঠন করতে পারি। যৌগমূলকগুলো থেকে যৌগ গঠন করা যায়। যৌগমূলক থেকে যৌগ গঠন করা যায় কিভাবে? একটি ধনাত্মক যৌগমূলক ও একটি ঋণাত্মক যৌগমূলক বা একটি ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হয়ে সাধারণত যৌগমূলক গঠন করে, অথবা একটি ধনাত্মক আয়ন ও একটি ঋণাত্মক যৌগমূলকের সাথে যুক্ত হয়ে সাধারণত একটি যৌগ গঠন করে। তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক থাকবে। যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট একটা অ্যামোনিয়াম নাইট্রেট। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দুইটার চার্জ, অ্যামোনিয়ামের হলো +1 আর নাইট্রেটের হলো -1। এই ক্ষেত্রে আর কোনোটা এখানে কোনো গুণ করতে হবে না, কোনো সংখ্যা গুণ করতে হবে না। তাহলে এটাকে লিখতে হবে অ্যামোনিয়াম নাইট্রেট, সরাসরি লেখা যায়, ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেট। তারপরে হলো তোদের এখন যদি বলি যে অ্যামোনিয়াম ফসফেট বা অ্যামোনিয়াম ফসফেট, এখন এটার এই সংকেতটা কিভাবে লিখব? অ্যামোনিয়াম ফসফেট। এখন অ্যামোনিয়ামের যোজনী আমরা জানি কত, অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে কত, 1। তাহলে অ্যামোনিয়াম যোজনী আর ফসফেটের যোজনী হচ্ছে 3। একটা মনে রাখবা যে একক ধনাত্মক একটা ত্রিধনাত্মক আয়ন তিনটা একক ধনাত্মক আয়নের সমান। একটা ত্রিধনাত্মক আয়ন তিনটা কি, একটা ত্রিধনাত্মক আয়ন তিনটা ঋণাত্মক আয়নের সমান, তিনটা ঋণাত্মক আয়নের সমান। একটি ধনাত্মক আয়ন, একটি ত্রিধনাত্মক আয়ন, ত্রিধনাত্মক সমান সমান তিনটি একক ঋণাত্মক আয়নের সমান, বুঝছো? আবার বিপরীতভাবে একটি ঋণাত্মক আয়ন তিনটি একক ধনাত্মক আয়নের সমান। তাহলে এখানে স্বাভাবিকভাবে ফসফেটের আয়ন হচ্ছে কত, ফসফেটের চার্জ হচ্ছে -3, ফসফেটের আধান হচ্ছে 3 নাকি, -3। তাহলে তিনটা ঋণাত্মক, এই একটি ঋণাত্মক আয়ন তিনটা এখানে পজিটিভ আয়নের, এটা তিনটার সমান। এটা কয়টার সমান? তিনটার সমান। মনে থাকবে অ্যামোনিয়াম আয়ন কয়টার সমান? তিনটার সমান। এই যে এটা হচ্ছে, এভাবে আমরা সাধারণত যৌগমূলক দ্বারা কোনো যৌগ গঠন করতে পারি, ঠিক আছে। এখন অ্যালুমিনিয়াম, যেমন এই যে আমরা ওই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ওই যে এখানে কিছুক্ষণ আগে বললাম যে অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3 +3, অ্যালুমিনিয়ামের যোজনী +3 না, অ্যালুমিনিয়ামের আধান হলো +3, যোজনী 3। তাহলে একটা ঋণাত্মক আয়ন তিনটা একক ঋণাত্মক আয়নের সমান। তাহলে স্বাভাবিকভাবে কি হবে, অ্যালুমিনিয়ামের হলো 3 আর এটা হলো 1। তাহলে এই যে 3টা এটার সাথে গুণ হবে, মানে আর 1 এটার সাথে, তাহলে 1 তো আর লেখার প্রয়োজন হয় না। তাহলে অ্যালুমিনিয়াম OH3। তাহলে এইভাবে আমরা চার আধানগুলো ব্যবহার করে কোনো একবারে সঠিক সংকেত লিখতে পারি। আধানগুলো ব্যবহার করে কোনো যৌগের সঠিক সংকেত আমরা লিখতে পারি, ঠিক আছে। তারপরে আমরা পরমাণু সংখ্যা হিসাব করতে পারি এভাবে। এখন তোমাকে যদি এখানে বলি যে এই অ্যামোনিয়াম ফসফেটে কয়টি পরমাণু আছে, অ্যামোনিয়াম ফসফেটের পরমাণু সংখ্যা
তুমি কত এই NH4 এটাকে 3 দ্বারা গুণ করলে কত 1 1 যোগ 4 গুণ 3 যোগ 1 যোগ 4, তাহলে 5 3 5 15 16 16 আছে 20টা, এখানে 20টা পরমাণু আছে, 20টি পরমাণু আছে, ঠিক আছে। এইভাবে তাহলে তোমরা এই যে K3 পটাশিয়াম হেক্সা সায়ানোফেরাস, পটাশিয়াম হেক্সা সায়ানোফেরাস এখানে কয়টি পরমাণু আছে, তো এখানে পরমাণু সংখ্যা হিসাব করো যে এই 6 6 দুগুণে 12 12 আর 1 13 13 আর 3 16টি, পটাশিয়ামের হলো 3টি আর এখানে হলো 13টি, 16টি পরমাণু আছে, ঠিক আছে। এই যৌগগুলো তাহলে আমরা যৌগগুলো থেকে আমরা পরমাণুর সংখ্যা হিসাব করতে পারি, আর হচ্ছে এইভাবে এমন কোন যৌগটা কিভাবে গঠিত হয় সেটা আমরা যৌগমূলক থেকে যৌগ গঠন শিখতে পারি এবং সঠিকভাবে পিওরভাবে আমরা যৌগ গঠন লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই কারণে যৌগমূলকটা ভালোভাবে তোমার মনে রাখতে হবে, আর সবচেয়ে মনে রাখতে হবে কি যে তোমার চার্জ সংখ্যা কোনটা চার্জ কত ত্রিযোজী, ফসফেটটা ত্রিযোজী মূলক, এটা মনে রাখতে হবে। সালফেট কার্বনেট এগুলো হলো দ্বিযোজী আর হলো এই যে হাইড্রক্সিল বাইকার্বনেট বাইসালফেট নাইট্রাইট, তারপরে অ্যামোনিয়াম ফসফোনিয়াম, এগুলো এই সবগুলোই মনে রাখতে হবে আধান সংখ্যাটা বা যোজনীটা, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে তোমাদেরকে আমি গাঠনিক সংকেত কিভাবে লিখে সেটা পরবর্তীতে শিখবো, আর হচ্ছে তোমরা সংকেত লেখার নিয়ম 88 পৃষ্ঠাটা খুব ভালো করে পড়বা, 88 পৃষ্ঠা খুব ভালো করে পড়বে। আর হচ্ছে এই একটা প্রশ্ন যেটা দিয়েছি, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠিত হয় কিন্তু নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত হয় না কেন, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা। আর হচ্ছে আরেকটা প্রশ্ন, আরো দুইটা প্রশ্ন হচ্ছে ফসফরাস পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, সালফার পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, এগুলোর ব্যাখ্যা। তারপরে পরিবর্তনশীল যোজনী বলতে কি বুঝো। এখন জারণ বা যোজনী, পরিবর্তনশীল জারণ যেটা প্রদর্শন করে সেটাই পরিবর্তনশীল যোজনী, একই কথা, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে, তাহলে প্রশ্নগুলো তোমরা ক্লিয়ার। মোটামুটি 3টা প্রশ্ন আমি দিয়েছি, এই 3টা প্রশ্ন, 3টা প্রশ্ন 2টা প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো সালফার এবং ফসফরাসের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা সাধারণত তোমার খ নাম্বারে আসে। আর ইনশাল্লাহ তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।